সাহিত্য আর রূপকে ফ্লাইটে তুলে দিয়ে একটু আগেই বাড়ি ফিরেছে আদিত্য আর সারিকা। সাহিত্যর অভ্যাস থাকলেও রূপা এই প্রথম নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে এত দূর গেল। ওর ভাবাক্রান্ত হৃদয় বারবার পিছুটানে আটকে পড়ছিল, কিন্তু এই সময়টা পিছুটানে নয়। তাই সবাইকে বিদায় জানিয়ে ওকে যেতে হয়েছে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে সম্পূর্ণ অজানা অচেনা একটা দেশে। সারিকা টেলাসটা প্রায় হয়েই এসেছে। দুদিন পর ছাদ ঢালাই, তারপর আরও এক সপ্তাহ লাগবে দোকানটা গোছাতে। আদিত্য ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতেই ঘুমিয়ে পড়ে। এসেই হাসি খুশিকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছিল সারিকা। তারপর নিজেরাও খেয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু আদিত্য ঘুমিয়ে পড়লেও সারিকার চোখে ঘুম নেই। কদিন ধরেই ওর ইচ্ছা জেগেছিল চিলেকোঠার ঘরে যাওয়ার। তাই যেমন ভাবনা তেমন কাজ, এর থেকে ভালো সুযোগ আরও পাবে না। আদিত্যকে অঘরে ঘুমোতে দেখে মেয়েদেরকে বালিশ দিয়ে ঘিরে দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে সোজা চিলেকোঠার ঘরে চলে যায়। ঘরে ঢুকেই প্রথমে ওর চোখ যায় একটা মাধুরী বিছানো ছোট্ট বেডের দিকে। আরও ভিতরে ঢুকে এদিক ওদিক চোখ বুলাতেই ও পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত জিনিসটির খোঁজ। ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে এসে বক্সটার সামনে বসে। কি করছে এখানে? হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে বুঝতে পারে সারিকা যে কি এসেছে। একটা শুকনো ডোক গিলে ধীরে ধীরে আদিত্যর দিকে তাকালো। তো তুমি? আদিত্য ভিতরে ঢুকে সারিকার সামনে নিজের বুকে দুটো হাত ভাঁজ করে দাঁড়ায়। কেন এসেছে এখানে? সারিকা সামান্য তোতলে উত্তর দিল, ঘুম আসছিল না, তাই ভাবলাম এখানে আসি। এই ঘরে তো কোনোদিন আসা হয় না, তাই। আদিত্য নির্লিপ্তভাবে সারিকার উদ্দেশ্যে বলো, নিচে চলো, কথা আছে। আদিত্য আর কিছুই বলল না। টপাটপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। সারিকাও অনিচ্ছে সত্ত্বে আদিত্যর পিছন পিছন গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে নিচে নামল। সারিকা রুমে ঢুকে দেখলো হাসি খুশি এখনও অঘরে ঘুমোচ্ছে। আদিত্য আলমারি খুলে কিছু একটা করছে। সারিকা গুটি গুটি পায়ে আদিত্যর কাছে গেল। তুমি রাগ করলে? আদিত্য কোনো প্রত্যুত্তর করল না। আলমারির একটা গোপন ড্রয়ার থেকে একটা ফটো ফ্রেমে বার করে সারিকার হাতে দিল। তুমি যেটা খুঁজতে চিলেকোঠায় গিয়েছিলে এটা সেটাই। সারিকা ফটো ফ্রেমটা দেখল। ছবিতে মোট ৮ জন আছে। দুটো দম্পতি, একটা যুবক, দুটো অল্প বয়সী ছেলে মেয়ে এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ে। যুবকটিকে দেখে সারিকার আর চিনতে বাকি রইল না যে এটা আদিত্যর ছোটবেলার ছবি। নির্দিষ্ট ছবিতে আঙুল দিয়ে আদিত্যকে জিজ্ঞাসা করলো, এটা তুমি? আদিত্য ঘাড় নাড়ালো, তারপর ছবিটার উপর নিজের হাত রাখলো। এটা মা, এটা বাবা, এটা অহনার মা আর বাবা। আর এই যে দেখছো, এই ছেলেটা হলো অহর্নিশ, আর ওর কোলে ছোট্ট অহনা। এক এক করে প্রায় সবার ছবি দেখালো আদিত্য সারিকাকে, শুধু একজন বাদে। সারিকা সাদামাটা পরা ওই তরুণীটির মুখে আঙুল রাখলো। আর এইটা তোমার বোন অদিতি? আদিত্য একটা দীর্ঘ শ্বাস ফেলল। হ্যাঁ, এই সে হতভাগী। ওর 15 বছরের জন্মদিনের ছবি এটা। সেদিন ধুমধাম করে কাটিয়ে 16 বছরের জন্মদিনের আগে তার জীবনের প্রদীপ নিভে গেছে। আমার দ্বিতীয়। সারিকা ছবিটার দিকে ভালো করে দেখল। অনেকটা মিল পেল ও আদিত্যর সাথেও অদিতির। অদিতি দিদি তোমার মুখের অদলই পেয়েছে, তাই না? আদিত্য শব্দ করে হাসল। হ্যাঁ, ও আমার মতোই হয়েছিল। কেউ কেউ দেখলে তো আমাদের জমজই ভাবত। বোনটা আমার এভাবে আমাকে একা করে চলে যাবে ভাবতে পারিনি। তবে ঠিক একা নয়, ও নিজের বদলে আমাকে দিয়ে গেছে সাহিত্য আর অহনাকে। তাই আমি অহনার মাঝেই আমার দিতির প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওই আমার দিতি। আদিত্যর করুণ মুখ দেখে শারিকের খুব খারাপ লাগলো, কিন্তু হঠাৎ শারিকার চোখ গেল ফটোর একদম নিচে লেখা তারিখটার দিকে। 15 ফেব্রুয়ারি, মানে তো কদিন আগেই। এই দিনই কি অদিতি দিদির জন্মদিন? হ্যাঁ, ইংরেজির 15 ফেব্রুয়ারির এবং বাংলার 1 ফাল্গুনের জন্মদিন ছিল। আর আগামীকালই হলো ওর এবং মা বাবার 20তম মৃত্যুবার্ষিকী। বিস্মিত নয়নে শারিকা আদিত্যর দিকে তাকায়। কে? হ্যাঁ, প্রতি বছর গঙ্গার ঘাটে গিয়ে দিনটা পালন করি, কিন্তু ভাবছি কাল বাড়িতেই ছোট করে একটা পুজো করব, কাউকে না জানিয়ে। আগে বলনি কেন? চিন্তা করো না, আমি সব জোগাড় করে ফেলেছি। ছবিগুলো আজই বের করতাম, তোমাকে দেখাতামও, কিন্তু তোমার তো কৌতূহলটা বরাবরই বেশি। আমাকে বললে কি আমি দেখাতাম না? কিন্তু না,
তুমি তো আমাকে বলবে না সব কাজ নিজে করতে তোমার ভালো লাগে। এই প্রথম আদিত্য শারিকের উপর উঁচু গলায় কথা বলল। শারিকে সলসল নয়নে তাকালো আদিত্যর দিকে। আদিত্য মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে গেল। শারিকে আদিত্যর সামনে গিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে, কোনোদিনও আর এরকম ভুল হবে না, প্লিজ ক্ষমা করে দাও। আদিত্য শারিকাকে ধরল না, অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কোনো প্রত্যুত্তর না পেয়ে শারিকা মাথা উঁচু করে আদিত্যর দিকে তাকালো। কি গো, কথা বলবে না আমার সাথে? ওই শোনো না, কথা বলো না আমার সাথে। বলছি তার কোনোদিন এরকম করবো না। এই আদি। এত মিষ্টি মিষ্টি কথা শুনে আদিত্যর মন ভরলেও মুখে প্রকাশ করলো না সেটা। শুধু আর চোখে দেখে নিল শারিকের বেছা চোখ আর অনুতপ্ত মুখটা। কিন্তু আদিত্যর থেকে কোনো রকম উত্তর না পেয়ে শারিকা আদিত্যর পিঠে একটা চিমটি কাটল। আহ! আদিত্য শারিকার দিকে তাকাতে শারিকা ওর দুহাত দিয়ে আদিত্যর মুখটা চেপে ধরল। আমার দিকে তাকিয়ে থাকো। আদিত্য সদ্য রাগ নিয়ে তাকালো শারিকার দিকে। শারিকা বলো, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি রাগ করে থাকলে আমার কষ্ট হয় আদিত্য, আমার উপর রাগ করে থেকো না। আদিত্য শারিকাকে নিজের দুহাতের বন্ধনীতে আবদ্ধ করল। আর তুমি বোঝো না মানুষ তার উপরেই রাগ করে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। শারিকের মুখে একচিলতে হাসি ফুটে উঠল। তার মানে তুমি আর রাগ করে নেই আমার পর? না, আমি এখনো রাগ করে আছি, তবে একটা জিনিস পেলেই আমার রাগ কমবে। কী জিনিস? আদিত্য শারিকার কানের কাছে মুখ নিয়ে গেল। আমার বউকে আজ রাত্রিবেলা শুধু তোমার নামেই লিখতে চাই আমি। শারিকা লজ্জা পেল। বয়সটা বেশি হলেও ঠিক এক অষ্টাদশী রমণীর ন্যায় লজ্জা পেল। আদিত্য ওর কাছে স্বপ্নের পুরুষ, যেই পুরুষকে পাওয়ার জন্য সব নারী আকাঙ্ক্ষা থাকে। জীবনের প্রথম ভালোবাসাটা ব্যর্থ হলেও শেষ ভালোবাসাটা ওকে নবজন্ম দিয়েছে। তাই জন্য ও আবিরের কাছে কৃতজ্ঞ। ও যদি ছেড়ে না যেত, আদিত্য ওর কাছে অধরাই থেকে যেত। খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল শারিকার। চোখ মুছে নিজের ডান দিকে তাকাতেই আদিত্যর ঘুমন্ত মুখটা দেখতে পেল ও। ওর মুখের বিভিন্ন জায়গায় সিঁদুরের দাগ স্পষ্ট। শারিকা মৃদু হেসে আদিত্যর চুলগুলো ঘেটে দিল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জা পেল ও। বিছানা থেকে ধীর পায়ে নিচে নামলো। আয়নার সামনে দাঁড়াতে নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করল ও। থ্যাংক ইউ আবির এবং দেবযানী, তোদের জন্যই আজ আমি এত সুখের মুখ দেখতে পেয়েছি। তোরা বেইমানি করলি বলেই তো আমি আমার জীবনের সঠিক মানুষটাকে বেছে নিতে পারলাম। আজ নিজের কাছেই প্রতিজ্ঞা করছি আদিত্যকে আমি ভালোবাসায় ভরিয়ে রাখবো, কোনোদিনও কষ্ট পেতে দেব না। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে আমি সারা জীবন আমার ভালোবাসার বন্ধনীতে আগলে রাখবো। হঠাৎই আয়নার মাধ্যমে নিজের পিছনে এক পুরুষ নজরে এলো তার। ফোলা ফোলা চোখে সে ওর দিকেই তাকিয়ে আছে। শারিকা পিছনে গেল। কখন উঠলে? আদিত্য নিজের বুককে দু হাত ভাঁজ করে দাঁড়ালো। যখন নিজের বুক থেকে কিছু একটা ফাঁকা হয়ে গেল, তখন উঠে দেখি বউ আমার বুকে নেই। শুধু অসভ্য অসভ্য কথা। আদিত্য মুচকি হাসল। এত ভোরে উঠছো কেন? বাড়িটা একটু পরিষ্কার করতে হবে, আর হাসি খুশিরাও খাবার বানাতে হবে। আদিত্য শারিকার দু হাত ধরে এনে বিছানায় বসায়। তুমি বিশ্রাম করো, আমি সব কাজ করে ফেলছি। এই যে মিস্টার সরকার, আপনি কি পাগল হয়েছেন? এগুলো মেয়েদের কাজ, সরো তো। শারিকা উঠতে গেলে আদিত্য চেপে বসিয়ে রাখে ওকে। সংসারটা দুজনের হলে বাড়ির কাজে ছেলে মেয়েদের মতো বিভাজন থাকবে কেন? আর তুমি ভুলে যেও না মিসেস সরকার, তুমি আসার আগে এই বাড়ির কাজগুলো আমি করতাম, তাই তুমি এখন একটু ঘুমাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তুমি এখন ক্লান্ত, একটু ঘুমিয়ে নাও, তারপর না হয় আমার হাতে হাতে কাজ করে দেবে। লন্ডনগামী একটা ফ্লাইটের সিটে বসে আছে সাহিত্য আর রূপা। ফ্লাইট উড়ছে দূর আকাশে। রূপার মনটা খারাপ বাড়ির সবাইকে ছেড়ে আসার জন্য। সাহিত্য রূপার হাত দুটো নিজের মুষ্টিবদ্ধ করলো। মন খারাপ? রূপা সূচক মাথা নাড়ালো। সাহিত্য বলো, কিন্তু তুমি তো জানতে আমাকে বিয়ে করলে তোমার সবাইকে ছেড়ে আসতেই হবে একদিন না একদিন। জানতাম, তবুও আমার নিজেকে অপরাধী লাগছে রূপ। আমার মনে হচ্ছে আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিচ্ছি। তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? রূপা করুণ চোখে তাকালো সাহিত্যর দিকে। যেদিন থেকে তোমার নামে সিঁদুর আমার সিঁথিতে ঠেকিয়েছি, সেদিন থেকেই আমরা একে অপরের জন্য হয়ে গেছি। আমার স্বামী আমার সাথে থাকলে সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা আমি তাড়াতাড়ি ভুলে যাব। তবে কি জানো তো, হাসি খুশির জন্য মনটা বেশি খারাপ হচ্ছে।
সে তো আমারও হচ্ছে। ওদের দুজনকে ছেড়ে আসার সময় ওরা দুজন করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার কাকাই কাকাই বলে ডাকছিল, কিন্তু ওদের ডাক উপেক্ষা করে আসতে মন না চাইলেও আসতে হয়েছে আমাকে। আবার কবে দেশে ফিরবো? দাদা ভাই বললেই লন্ডনের পাট চুকিয়ে একেবারেই ফিরে যাব। হঠাৎ রূপার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই শোনো না, ছোট পিসি আর আদিদা তো বিয়ের পর কোথাও ঘুরতে যায়নি। ওদের একটা হানিমুনের অ্যারেঞ্জ করতে পারি না আমরা? করতে তো পারি, কিন্তু ওরা কি যাবে? যাবে না মানে? অবশ্যই যাবে। তুমি চট করে মানালির ফ্লাইটের 4টে টিকিট কেটে ফেলো তো, আর একটা হোটেল রুম ভাড়া করে ফেলো। সাহিত্য অবাক চোখে প্রশ্ন করলো, মানালি? হ্যাঁ, ছোট থেকে মানালি যাওয়ার স্বপ্ন দেখে ছোট পিসি। ওদের বিয়ের সময় তো আমরা কিছুই দেইনি। এটা না হয় আমাদের তরফ থেকেই থাকুক ওদের জন্য ছোট্ট একটা উপহার। তুমি বৌদিকে খুব ভালোবাসো তাই না? ছোট কাকাই আর ছোট পিসি ছিল আমার ছোট্টবেলার বন্ধু। আর ঘরের বন্ধুদের কেনা ভালোবাসে বলো? সময় জিনিসটা বড়ই অদ্ভুত। খারাপ সময় যেমন কাটতে চায় না, তেমনি ভালো সময়গুলো মুহূর্তের মধ্যেই কেটে যায়। তেমনি সুখে শান্তিতে সারিকা আর আদিত্যর সংসার জীবনের 6টা বছর অতিবাহিত হয়ে গেছে। বয়স বেড়েছে দুজনেরই। আদিত্যর বয়স 45 পেরিয়েছে, আর সারিকার বয়স 39-এর কাছাকাছি। বয়স হলেও আদিত্যকে দেখে বোঝা যায় যে তার বয়স এত হতে পারে। আমাদের ছোট্ট হাসিখুশি ওরফে ঐশানী আর সর্বাণীও আর ছোটটি নেই। পৃথিবীতে 60.5 বছর কাটিয়ে ফেলেছে তারা। স্কুলে ভর্তি হয়েছে দুজনেই, ক্লাস 2-এর ছাত্রী দুজনেই। তবে এর মধ্যে একটা খুশির খবর হলো, হাসিখুশির প্রমোশন হয়েছে। তারা দুজনেই বড় দিদি হয়েছে। তাদের কোলে এসেছে তাদের ছোট্ট ভাই অভিদিত্য সরকার। তার বয়সও 4 পেরিয়েছে। খুশির মতোই চঞ্চল আর দুষ্ট হয়েছে অভিদিত্য, ওরফে অভ্র। তবে খুশি মা নেওটা হলেও অভ্র হয়েছে হাসির মতো বাবা নেওটা। সারিকা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কাকে এনেছি। সারিকা চটজলদি কাপড়ে হাত মুছে রান্নাঘর থেকে বসার ঘরে এসে চমকে ওঠে। একটা ছোট্ট পরী আদিত্যর কোলে, মাথায় পরিপাটি করে চুল বাঁধা, সাদা দবদবে যেন এক পুতুলকে দেখছে সারিকা। ভিডিও কল আর সামনাসামনি দেখার মতো যে পার্থক্যটা আছে সেটা সারিকা ভালোভাবে বুঝল। ছুটে গিয়ে নিজের দুহাত বাড়িয়ে দিল। তিনি, আয় আমার কোলে, আয় জেম্মার কাছে। তিনি ভালো নাম তানভি সরকার। এই হলো সাহিত্য আর রূপার 3 বছরের মেয়ে। প্রায় 6 বছর পর দেশে ফিরল ওরা। মেয়ের জন্ম দিয়েছে বিদেশের মাটিতেই, তবে এবার পাকাপাকিভাবে ফিরেছে ওরা দেশে। তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো, মাম্মা, হোয়ার আর ইউ, পাপা। এক প্রকার জোর করে আদিত্যর কোল থেকে নেমে পড়ল তিনি। সোজা গিয়ে বসলো সোফায়, হাত পা ছুড়ে কান্না শুরু করলো। ওর কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলো হাসি খুশি আর অভ্র। হাসি খুশি তিন্নিকে দেখে অবাক হলো। এই, কে তুমি? আমাদের সোফায় বসে আছো কেন? কাঁদছই বা কেন? খুশির প্রশ্ন না বুঝেই আরও জোরে কান্না শুরু করলো তিনি। কিছুক্ষণের মধ্যেই রূপার লাগেজ টানতে টানতে ঘরে ঢুকে মেয়েকে কাঁদতে দেখে লাগেজ ফেলে ছুটে যায় ওর দিকে। তিনি এক লাফে রূপার কোলে উঠে পড়ে। হোয়াটস হ্যাপেন্ড মাম্মা, হোয়াই আর ইউ ক্রাইং? তিনি কিছু উত্তর দিল না। মেয়েকে কোলে নিয়েই সারিকার সামনে এসে দাঁড়ালো রূপা। কি বলে ডাকবো তোকে, ছোট পিসি নাকি দিদি? সারিকা আনন্দের সহিত রূপার মাথায় হাত বুলিয়ে দিল। তুই কি বলে ডাকতে চাইছিস? এখানে দিদি ভাই, ওই বাড়িতে ছোট পিসি। তাই ডাক। তা আমার দেওরমশাই কোথায়? ও ওই লাগেজগুলো আনছে। সারিকা আদিত্যর দিকে তাকালো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সাহিত্যর কাছে, ও একা ব্যাগগুলো আনতে পারবে নাকি? যাও। আদিত্য চলে গেলে সারিকা হাসি খুশি আর অভ্রকে নিয়ে আসে রূপার সামনে। হাসি খুশি অভ্র, ইনি হলেন তোমাদের কাকিয়া। আর কাকিয়ের কোলে যে বেবিটা দেখছো, ও হচ্ছে তোমাদের বোন তিন্নি। আজ থেকে তোমরা ওকেও তোমাদের সাথে নিয়ে খেলবে। হাসি হাতের ইশারায় রূপাকে নিচু হতে বলো। রূপা হাঁটু মুড়ে বসলো ওদের সামনে। বসতেই হাসি খুশি তিন্নিকে টেনে নামাতে লাগলো। তাতে আরও কেঁদে উঠল তিনি। রূপা তিন্নিকে বোঝাতে লাগলো, তিন্নি বেটা, লুক অ্যাট দেম, দে আর ইউর কাজিনস। তিন্নি চোখ পিটপিট করতে করতে তাকালো ওদের দিকে। কাজিন? রূপাকে মেয়েদের সাথে ইংলিশে কথা বলতে দেখে শারিকের কৌতূহল জাগলো। হ্যাঁ রে রূপা, তিন্নি কি বাংলায় একদমই জানে না? রূপা তিন্নিকে হাসিখুশির কাছে দিয়ে উঠে দাঁড়ালো। অল্প অল্প জানে।
আমরা ওর সাথে বাংলাতেই কথা বলতাম সবসময়, কিন্তু আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার সাথেও খেলাধুলো করতো। সেখান থেকেই কিভাবে জানি না ইংলিশটাই রপ্ত করেছে ও। তাই বেশিরভাগ সময় ওর সাথে ইংলিশে কথা বলতে হয় আমাদের। কিন্তু এবার তোকে বাংলাটা শেখাতে হবে। দেখ, আমরা একটু আধটু বুঝতে পারলেও বড় বৌদিদের তো অসুবিধা হবে। রূপা হাসল। কেন, তুই আছিস তো। আমার মেয়ের মাতৃভাষা শিক্ষক না হয় তুই হলি। আমার 3টে স্টুডেন্ট তো আছেই, আজ থেকে না হয় 3ও আমার স্টুডেন্ট, বিনা পারিশ্রমিকে। কথাটা বলেই রূপা আর সারিকা উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু হঠাৎ সারিকার কিছু একটা মনে পড়ে যেতে চিন্তিত হয়ে ওঠেও। শোন না রূপা, আজ না আমি একদম সময় দিতে পারবো না তোদেরকে। একটা বড় অর্ডার পেয়েছি, হাতে বেশি সময় নেই। আমি বরং দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করে দিই। রূপা সারিকার কাঁধে হাত রাখলো। তুই তো চিন্তা করছিস কেন বলতো ছোট পিসি? আমি আসি তো, আমিও তো এই বাড়ির বউ, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। আজকের রান্নাটা আমি করে নেব। সে কি করে হয়, তুই এত দূর জার্নি করে এলি, তোর বিশ্রামের প্রয়োজন। স্যার তো বিশ্রামের কথা, এত বছর পর তোদেরকে দেখলাম, আমার হাসি খুশিকে দেখলাম, কত বড় হয়ে গেছে। আগে সবার সাথে জমিয়ে আড্ডা দেব, তারপর বিশ্রাম। তুই কাজ সেরে দুপুরের মতো ফিরে আয়, তারপর তোর সাথে গল্প করব। সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে আছে একটা বছর 40-এর অর্ধবয়সী মহিলা। পরনে তার বেগুনি রঙের একটা পাতলা শাড়ি। দেখলে যে কেউ বুঝতে পারবে তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সংশোধনাগারের প্রধান দরজা দিয়ে বেরিয়ে আসে আবির চ্যাটার্জি। এদিক ওদিক তাকিয়ে ওর জন্য অপেক্ষারত সে রমণীর কাছে এসে দাঁড়ায়। কেমন আছো দেবযানী? দেবযানী মৃদু হাসল। জেলে থাকাকালীন কিছু মনে হয়নি, কিন্তু ছাড়া পাওয়ার পরেই 2 বছর নিঃসঙ্গতায় কেটেছে জীবন। মা বাবা দিদি কারোর কাছে ঠাঁই পাইনি, খুব কষ্ট করে কাটিয়েছি। আমার বাড়ি যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম মা 5 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছেন। অবাক হয় আবির। হ্যাঁ, গত 5 বছর যাবৎ গায়ত্রী দেবী আবিরের সঙ্গে একবারও দেখা করতে আসেননি। ও ভেবেছিল হয়তো রাগ করে দেখা করতে আসেননি, কিন্তু উনি যে কলকাতায় নেই এটা অজানা ছিল ওর। কি বলছো, কোথায় গেছে মা তাহলে? অন্ত আর পঙ্কজই বা কোথায়? জানি না, পাশের বাড়ির কাকিমা শুধু বললেন মা নাকি ওনাকে বলেছেন উনি তীর্থে চলে যাবেন। আবির মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরল। আমি নিজের ভুলে সব হারালাম দেবযানী। সারিকা আর আমার মেয়েদের তো আগে হারিয়েছিলাম, এখন মা আর বোনকেও হারিয়ে ফেললাম। আমার সব আপনজনরা হারিয়ে গেল দেবু, সবাই হারিয়ে গেল। দেবযানী আবিরকে ধরল। বয়স বাড়ার সাথে সাথে এবং জেলের কুঠিতে নিঃসঙ্গ জীবন কাটিয়ে নিজের অপরাধগুলো খুব ভালো করেই অনুধাবন করেছে আবির। শরীর মন কোনোটাই আর সাথ দেয় না ওর। একটা কঠিন রোগ যে বাসা বেঁধেছে তার শরীরে, দেবযানী সেই বিষয়ে অবগত। আবিরকে ধরে নিয়ে গিয়ে সে অটোতে বসায়। কোথায় যাব আমরা এখন দেবযানী? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি একটা ছোট্ট 1 কামরার ঘরে থাকি, কম বেতনের একটা চাকরি খুঁজেছি, সেটা দিয়ে দুটো পেট কোনো মতে চলে যাবে। আবির আর দেবযানীর অটো ছুটে চলল নিজেদের গন্তব্যের দিকে। সারিকার সেই একটা ছোট্ট ঘরের মধ্যে গড়ে তোলা টেলার্স আজ 4 তলার একটা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সেখানে বেতনভোগ কর্মচারীর সংখ্যা 100-রও বেশি। আদিসারিকা টেলার্স এখন নিজের নাম বদলিয়ে আদিসারিকা ফ্যাশন হাউস নামে রাজ করছে ঝাড়গ্রামের বুকে। শুধু ঝাড়গ্রাম নয়, সারিকা আরও কয়েকটা জেলায় আউটলেট খুলেছে নিজের ফ্যাশন হাউজের। নিজের একটা পরিচিত গড়ে তুলেছে ও আদিত্যকে পাশে নিয়ে। নিজের অফিস রুমে বসে নতুন অর্ডারের কিছু ডিজাইন সম্পর্কে কর্মচারীদের সঙ্গে আলোচনা করছিল। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরোয়। 2জন খুব পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় ওর। আপনারা? তুমি? সারিকার সামনে এখন দাঁড়িয়ে আছে 6 বছর আগেও কি বিনা কারণে বহিষ্কার করা ওর অফিসের সে বস রাজীব সেন এবং ওনার স্ত্রী মৌসুমী সেন। সারিকা ওনাদের দেখে মুচকি হাসল। কি ব্যাপার ম্যাম, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? মৌসুমী সারিকাকে দেখে মুখ বাঁকালো। শেষমেশ সেলস গার্লের চাকরি পেলে। যাই হোক, আমি এই ফ্যাশন হাউসের অনেক নাম শুনেছি, তাই এলাম এখানে। আমি কয়েকটা ইউনিক ডিজাইনের বেনারসি অর্ডার দিতে চাই। তোমার মালিককে ডাকো। সারিকা মৃদু হাসল। মালিক নয়,
মালকিন, উনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন ম্যাডাম, মিসেস অভিসারিকা সরকার। মৌসুমী অবাক হয়ে তাকালো সারিকার দিকে। তুমি ওই ফ্যাশন হাউসের ওনার স্ট্রেঞ্জ? সারিকা মৌসুমীর কথাকে গুরুত্ব না দিয়ে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বলো, পায়েল, ওনাকে বেনারসির লেটেস্ট ডিজাইনগুলো দেখাও। ওকে ম্যাম। কথাটা বলে সারিকা আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের অফিস রুমে চলে গেল। ল্যাপটপটা খুলে কাজ করছিল। হঠাৎই দরজায় টোকা পড়ে। আসতে পারি ম্যাডাম? সারিকা মাথাটা তুলে দরজার দিকে তাকাতে হেসে ফেলে। আসুন স্যার। আসুন আমার পতি দেবতা। আদিত্য দরজা ঠেলে রুমে ঢুকে সোজা সারিকার পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার কি সারিকা, কখন বাড়ি যাবে? রূপা আর সাহিত্য তোমার জন্য ওয়েট করছে কখন থেকে। সারিকা নিজের হাতের ঘড়িটা দেখে চমকে উঠল। এ বাবা, 2:30 বেজে গেছে। আমি একদম খেয়াল করিনি গো। চলো চলো, তাড়াতাড়ি চলো। সারিকা বাড়িতে ঢুকে আরও একবার সারপ্রাইজ হয় অহনা, অভিক আর বিনীতকে দেখে। বিনীত হলো অহনা আর অভিকের একমাত্র ছেলে, বয়স 5 বছর। সারিকাকে দেখেই ও সারিকার কাছে ছুটে আসে। বড় মিমি, বড় মিমি, তুমি অনেক দিন আমাদের বাড়ি যাও না কেন? দাদান স্টার হয়ে যাওয়ার পর থেকে তুমি আর আমাদের বাড়ি যাও না কেন? বাবার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল সারিকার। এ 6 বছরে যেমন অনেক কিছু পেয়েছে, ঠিক তেমন হারিয়েছেও অনেক আপনজনকে। ওর বড় জেঠি, মেজো জেঠু, ওর বাবা পরলোক গমন করেছে। ওই প্রজন্মের আছে বলতে শুধু ওর মেজো জেঠি আর ওর মা, তাও মেজো জেঠির শরীর ভালো না। বাবার কথা মনে পড়তেই কষ্ট পেল ও, তবুও বাচ্চাদের সামনে নিজের দুঃখটা প্রকাশ করলো না। চল আগে জমিয়ে খেয়ে নিই, দেখি তোর ছোট মিমি কেমন রান্না করেছে, তারপর তোর সাথে গল্প করব। কিন্তু বড় মিমি, আমার একটা নালিশ আছে তোমার কাছে। বিনীথের গাল ফুলানো দেখে হাসি পায় সারিকার। সেও কোমরে হাত দিয়ে বলে, তা কি নালিশ শুনি আমার ভাইপোর? আমাকে অভ্র মেরেছে। সারিকা রাগী দৃষ্টিতে তাকালো অভ্রর দিকে। অভ্র তৎক্ষণাৎ ছুটে পালালো। অহনা এসে বিনীথের সামনে দাঁড়ালো। আর তুমি যে ওকে কামড়েছো সেটাও বলো।